প্রিয় শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আমি শোনাচ্ছি ডক্টর অভিরূপ সরকারের গল্প অবলম্বনে ধারাবাহিক রহস্য গল্প উত্তরের বারান্দা। গ্রামের মেধাবী ছাত্র অমিত অনেক স্বপ্ন নিয়ে শহরে এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে। সহপাঠিনী আলিনা মাসুদের প্রেমে পড়েছিল সে। মেনে নিতে পারেনি আলিনার বাবা ইব্রাহিম মাসুদ। গুন্ডা দিয়ে ভয় দেখানো এবং শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটিয়েছেন তিনি। কিন্তু একগুঁয়ে অমিতকে থামানো যায়নি। খুন হয়ে গেল অমিত। সন্দেহের তীর ইব্রাহিম মাসুদের দিকে। আসল খুনি কে, তাকে খুঁজ বের করার দায়িত্ব প্রাইভেট ডিটেকটিভ আদিত্য মজুমদারের হাতে। আজ শোনাব অষ্টম পর্ব। 22শে জুন অমিত হাসপাতালে কেন গিয়েছিল, ব্যাপারটা কি? আদিত্য মনে মনে ভাবতে লাগলো। ইতিমধ্যে দুবার চা খাওয়া হয়ে গেছে। অমিতের মৃত্যু রহস্যের কথা ভাবতে ভাবতে আদিত্য চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। কেউ এসেছে। কিন্তু আজ তো রবিবার, অফিস বন্ধের দিন। আমি যে অফিসে আছি তা কেউ জানবে কেমন করে? চেয়ার ছেড়ে উঠে দরজায় লাগানো উঁকি মারার ফুটো দিয়ে দেখল বাইরে দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। দেখতে সন্ডাগুন্ডা টাইপের। দরজাটা খোলা কি ঠিক হবে? শুনশান অফিস পাড়া। এরা যদি আদিত্যকে খুন করে ফেলে যায় কেউ জানতেও পারবে না। আবার কলিং বেল বেজে উঠল। আদিত্য দরজাটা খুলে দিল। একটা আড়মোড়া ভেঙে বলল, আসলে আমি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। বলুন কি ব্যাপার? আদিত্য দাঁড়িয়েই বলল, মালিক আপনাকে ডেকে পাঠিয়েছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। লম্বা লোকটা বলল, কোথায় যেতে হবে? কে আপনাদের মালিক? মাসুদ সাহেব আপনার সাথে কথা বলতে চান। ইব্রাহিম মাসুদ, আপনাকে তার বাড়িতে যেতে হবে। আমি যদি যেতে না চাই তবে জোর করে নিয়ে যাব। কিন্তু মালিক বলে দিয়েছে আপনার কোনো ভয় নেই, কেউ আপনাকে কিচ্ছুটি করবে না। আদিত্য ঘড়ি দেখল, 5টা বাজতে 5। বাইরেটা একেবারে অন্ধকার। আপাতত কোনো কাজও নেই। ইব্রাহিম মাসুদের সঙ্গে একবার দেখা করাই যায়। চলুন ঘুরে আসি। আমি নিজে থেকেই মাসুদ সাহেবের কাছে যেতাম ভাবছিলাম তাই, কিন্তু আমাকে 2 মিনিট সময় দিন। আদিত্য বাথরুমের দরজাটা ইশারায় দেখালো। কয়েক মিনিট পর বাথরুম থেকে বেরিয়ে বলল, এবার চলুন। গল্প শুনে ইব্রাহিম মাসুদের একটা ছবি আদিত্যর মনের মধ্যে তৈরি হয়েছিল। ভেবেছিল লোকটা ষণ্ডা চেহারার হবে, কিন্তু বাস্তবে লোকটি মাঝারি উচ্চতার, রোগা, মৃদুহাসী একটি লোক। অথচ এই মানুষটার মধ্যেই এক হিংস্র অপরাধী বসে আছে। আসুন আদিত্যবাবু, আপনি যে এক কথায় আমার সঙ্গে দেখা করতে এসেছেন তার জন্য ধন্যবাদ। চা কফি কি খাবেন বলুন? দুধ চিনি ছাড়া চা খাবো, আদিত্য সহজ ভাষায় বলল। আপনাকে কোনো হার্ড ড্রিঙ্ক অফার করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কারণ ওটা আমার বাড়িতে ঢোকে না। আমি একজন ধর্মভীরু মুসলমান। কোরআনে যা নিষেধ আছে সেগুলো আমি মেনে চলি। কোরআনে মদ খাওয়া বারণ। একই কারণে কোনো হিন্দু ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব ছিল না। আলিনার আম্মা ওর ছোটবেলায় মারা গেছে। আমি আর শাদি করিনি। আলিনাকে আমি একাই বড় করেছি। ও ছাড়া আমার কেউ নেই। মেয়েকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও বেটি কিছুই শুনল না। সিরাজুল নামে একটি ছেলের সাথে আলিনার বন্ধুত্ব ছিল। ছেলেটা আমার পছন্দও ছিল।
সিরাজুল অমিতের বন্ধু ছিল। সিরাজুলকে বললাম অমিতকে বোঝাতে, কিন্তু সিরাজুল কাউকেই বোঝাতে পারল না। অমিতকে আমি চিনি না, কিন্তু আমার মেয়েকে তো আমি জানি। ওর মাথায় শয়তান ভর করেছিল, তাই আমার কথা শুনল না। কিন্তু আপনি আমাকে কেন ডেকেছেন? আদিত্য প্রশ্ন করল। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব বলে ডেকেছি। অমিত মার্ডার হয়ে গেছে, আমাদের সবারই খুব খারাপ লাগছে। আমি হাত জোড় করে আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এই তদন্তটা ছেড়ে দিন। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, মাঝখান থেকে আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। মাসুদের গলাটা একান্তই কাতর শোনালো। আদিত্য কি বলবে ভাবছে। ইতিমধ্যে চা এসে গেছে। চাটা বেশ কড়া, দুধ দিয়ে খেলেই ভালো হতো। দেখুন মাসুদ সাহেব, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু অমিতের বাবার কথাটা একবার ভাবুন। ন্যায্য বিচার পাবার অধিকার তো তারও আছে। তার 22-23 বছরের তরতাজা ছেলে খুন হয়েছে, এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? এই খুনের কিনারা করে অপরাধীর শাস্তির ব্যবস্থা তো আমাকে করতেই হবে। আমি অমিত দাসকে খুন করিনি, এটা আপনাকে বলে দিচ্ছি। আমার কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। ইব্রাহিম মাসুদের গলার স্বরটা হঠাৎ কঠিন হয়ে আসছে। ধরা যাক আপনার কথাটা সত্যি, আপনি অমিত দাসকে খুন করাননি, কিন্তু তাহলেও তো প্রশ্ন থেকেই যাচ্ছে, কে অমিত দাসকে খুন করলো? আমি অমিতের বাবাকে কথা দিয়েছি, খুনিকে খুঁজে বের করবই। আমি তো আমার কথার খেলাপ করতে পারবো না। অমিত দাসকে কে খুন করেছে জেনে লাভ কি? অমিত তো আর ফিরে আসবে না। ওর বাবার যা ক্ষতি হয়েছে তা আমি ফিনান্সিয়ালি কম্পেনসেট করে দেব, যদি উনি রাজি থাকেন। আর আপনার পারিশ্রমিকটাও আমি কম্পেনসেট করে দেব, একটাই কন্ডিশন, আপনি তদন্তটা ছেড়ে দিন। মাসুদের গলায় এবার আদেশের সুর। ভেতরে ভেতরে আদিত্যর ভয়ঙ্কর রাগ হচ্ছিল। সে বলল, আমি ঘুষ নিই না, কাউকে ঘুষ নেওয়ার জন্য দালালিও করি না। আপনার যেমন ধর্ম আছে, আমারও একটা ধর্ম আছে। তদন্ত আমাকে চালাতেই হবে। অমিতের বাবা বিক্রি হয়ে গেলেও আমি তদন্ত চালাবো। ইব্রাহিম মাসুদের সুন্দর মুখটা ক্রমশ কুৎসিত হতে শুরু করলো। আরে আদিত্য বাবু, আপনি তো 2 পয়সার টিকটিকি। আপনাকে যদি এক্ষুনি মেরে বিলের জলে ভাসিয়ে দেয় কেউ টের পাবে না, তখন তদন্তটাও বন্ধ হয়ে যাবে। বাঁচার একটা সুযোগ আপনাকে দিয়েছিলাম আদিত্যবাবু, কিন্তু সেটা আপনি নিলেন না। ঠিক আছে, আপনার মর্জি। হেরালাল, পরেশ, যে দুজন আদিত্যকে নিয়ে এসেছিল তারা ঘরে এলো। আমি আপনাকে আর একটা সুযোগ দিচ্ছি, আপনি বাড়ি যান, আর কোনো দিন এদিকে আসবেন না। বাড়িতে পে প্যাকেট পৌঁছে যাবে, ভেবে দেখুন। আমার ভয়ের কিচ্ছু নাই। আপনি বরং একটা জিনিস জেনে রাখুন, আপনার এখানে আসার আগে আমি আমার অফিসের বাথরুমে গিয়েছিলাম। সেখান থেকে আমি আমার বন্ধু অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্তকে মেসেজ করে জানিয়ে দিয়েছি যে আমি আপনার এখানে আসছি। আমার জন্য যেন পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা রাখা হয়। আমার ধারণা পুলিশ বাইরে থেকে আপনার বাড়ির ওপর নজর রাখছে। একে আমার বাড়িতে আনার আগে বাথরুমে ঢুকতে দিয়েছিলে? ইব্রাহিম মাসুদ আগুন চোখে সাকরেদদের দিকে তাকালেন। আজকের মতো এখানেই শেষ করছি। গল্পের পরবর্তী অংশ পরের পর্বে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।